স্থানে তার টিম সহ অবস্থান নেন এবং আমাদের যে প্রথমে মিস কারেন পেটুলা স্টেফালো, যিনি একজন গায়ানা রিপাবলিকের নাগরিক, এবং আমাদের কাছে তথ্য আছে এই মহিলা ইতিপূর্বেও তার নিজ দেশে একবার এই মাদক বহনের কারণে আটক হয়েছিলেন এবং তিনি তার নিজ দেশ গায়ানা থেকে জিএফকে কানাডা, জিএফকে আমেরিকার একটি ফ্লাইটে নিউ ইয়র্কে যাওয়ার সময় তিনি মাদকসহ আটক হন এবং তিনি 3.5 বছরের জেল খেটেছেন এবং তিনি বিপুল পরিমাণ জরিমানা দেওয়ার সম্মুখীন হন। সুতরাং আমাদের কাছে গোপন সংবাদটি ছিল, আমরা সেভাবে অবস্থান নিই এবং আমরা একই সাথে স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশনকে ইনফর্ম করি আগে থেকে, যাতে তার পাসপোর্ট নাম্বারটি দেওয়া ছিল এবং যাতে এই যাত্রী যখন ইমিগ্রেশনের জন্য আসেন যাতে আমাদেরকে অবহিত করা হয়, সেই অনুরোধটি আমরা স্পেশাল ব্রাঞ্চকে জানিয়েছিলাম এবং সেই মোতাবেক যাত্রী যখন অন অ্যারাইভাল ভিসার জন্য আসে তখন স্পেশাল ব্রাঞ্চ আমাদেরকে অবহিত করে। তবে যাত্রীর ছবি যেহেতু পূর্বে থেকেই আমাদের কাছে ছিল, আমরা যাত্রী বিমান থেকে নামার পরপরই আমরা ফলো করতে থাকি। তো পরবর্তীতে আমরা যাত্রীর ব্যাগেজ, আমরা যেখানে আমাদের ব্যাগেজ বেল্ট আছে সেখান থেকে আমরা সংগ্রহ করি। যাত্রী বিষয়টি আসলে বুঝতে পেরে তার নিজেই তার ব্যাগেজটি সংগ্রহ করেননি, পরে আমরা বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে আমরা সেই ব্যাগ থেকে 3টি জারের মধ্যে আমরা মোট 22 প্যাকেজ আমরা কোকেন উদ্ধার করি এবং সেখানে উপস্থিত আমাদের যে বিমানবন্দরে উপস্থিত আমাদের যে ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোলের যিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন এবং তার যে সহকর্মীরা ছিলেন, সেখানে আমাদের ইউএনওডিসির যে কিট সরবরাহ হয়েছে সেখানে আমরা টেস্ট করে প্রাথমিকভাবে আমরা এই আটককৃত কোকেন প্রকৃতই কোকেন হিসাবে শনাক্ত হয়েছে, অর্থাৎ টেস্ট রেজাল্ট পজিটিভ এসছে। আমি আসলে যেটা বলতে চাই যে আমরা আসলে কাস্টমস বিভাগ বা জাতীয় রাজস্ব বোর্ড শুধুমাত্র রাজস্বই আদায় করি না। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই রাজস্ব দিয়ে যাচ্ছি, আমরা প্রতিনিয়তই ভ্যাট দিচ্ছি, আমরা আয়কর দিচ্ছি। আমরা আমদানি পর্যায়ে আসলে আমাদের আমদানিকারকরা যে আমদানি শুল্ক পরিশোধ করেন, পরবর্তীতে কিন্তু ভোক্তা হিসেবে সেগুলো আমরাই কিন্তু পরিশোধ করে থাকি। সুতরাং জাতীয় রাজস্ব বোর্ড শুধু রাজস্বই আদায় করে না, জাতীয় রাজস্ব বোর্ড আমাদের জন্য যেটাকে আমরা ট্রেড ফ্যাসিলিটেশন বা শিল্পের সহায়কের জন্য নানা রকম ফ্যাসিলিটি বা নীতি সহায়তা তৈরি করে। যেমন যদি বলা যায় যে বাংলাদেশে আজকাল আপনারা জানেন যে মোটর গাড়ি সংযোজন হচ্ছে, বাংলাদেশে আজকাল মোটর সাইকেল সংযোজন হচ্ছে, বাংলাদেশে স্মার্টফোন সংযোজন হচ্ছে, এগুলি কিন্তু আমরা বিভিন্ন ধরনের কর ছাড় দিয়েছি। অর্থাৎ একটি মোবাইল ফোন সম্পূর্ণ বা তৈরি অবস্থায় যে পরিমাণ কর পরিশোধ করতে হয় আমদানি স্টেশনে, একটি যদি মোবাইলের পার্টস যারা আমদানি করেন তাদেরকে অনেক কম শুল্ক পরিশোধ করতে হয়। সুতরাং মোটা দাগে যদি বলা যায় যে আসলে কাস্টমস বিভাগ রাজস্ব আদায় করছে, যাদের আমাদের যে ব্যবসার প্রসার বা ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য নীতি সহায়তা তৈরি করছে। আর আজকের দিনে আমরা যে কাজটি করেছি এটাকে আমরা বলি প্রোটেকশন অফ দ্য সোসাইটি। আপনারা জানেন যে এই বিপুল পরিমাণ মাদক যদি আমাদের বাংলাদেশে প্রবেশ করতো তাহলে যে মাদকের যে অভিশাপ বা আমাদের যে যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে দিন দিন, সেটা থেকে নিশ্চয়ই আমরা ভালো কিছু করতে পারি বলে আমরা বিশ্বাস করি এবং আমরা আপনাদের সমর্থন চাই। আমাদের এই ভালো কাজগুলো অর্জনগুলো আপনারা আপনাদের মিডিয়ায় প্রচার করবেন। এখন যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ধন্যবাদ। জি, না এটা অবশ্যই আপনি ঠিক বলেছেন যে একদম যাত্রী যখন এটা বুকিং লাগেজ ছিল, হোল্ড লাগেজ যেটাকে আমরা বলি, অবশ্যই সে দেশে স্ক্যানিং হয়ে ঢোকার কথা। আসলে প্রত্যেক দেশই তার নিজস্ব আইনে চলে। যেমন আপনি যদি দুবাই থেকে 5 কেজি গোল্ড নিয়ে ওঠেন, সেখানে কিন্তু সেই কর্তৃপক্ষ সে বিষয়ে আপনাকে যদি ইনভয়েস থাকে, আপনি সেটা বৈধভাবে ক্রয় করেছেন, তাহলে কিন্তু তারা প্রশ্ন করবে না। সেটা হয়তো তার দেশের মানে ব্যবসা বাণিজ্য পোষণের জন্য সে সেই ধরনের নীতি প্রণয়ন করে। তবে বিশ্বব্যাপী মাদক অবশ্যই একটি নিষিদ্ধ পণ্য। এই বিষয়ে আমরা প্রয়োজনে আমরা বাংলাদেশে যে এয়ারলাইন্সের অফিস আছে তাদেরকে আমরা চিঠি লিখব। এই বিষয়ে যদি তাদের কাছে আরও যদি সুনির্দিষ্ট কোনো ভিডিও বা কোনো তথ্য থাকে, নিশ্চয়ই সেটা ইতিমধ্যে আমরা যেহেতু মামলা দায়ের করেছি, এটি নিশ্চয়ই তদন্ত কর্মকর্তার জন্য সহায়ক হতে পারে। বিদেশি নাগরিক যাকে আপনারা ধরেছেন, মানে ওই দেশে আসলে সে মাদক মানে লিঙ্কটা কি, মানে আমাদের দেশে দেখেন উনি চালানটা কি আমাদের দেশ থেকে আবার অন্য দেশে যেত, এটা আসলে তদন্ত শেষে বলা যাবে। যেমন আমরা যতটুকু জানতে পেরেছি এই যাত্রী প্রথমে ব্রাজিল থেকে দোহায় এসছেন, তারপর দোহা থেকে তিনি ট্রানজিট করে তিনি বাংলাদেশে এসছেন। সুতরাং তিনি তার দেশ থেকেও কিন্তু বোর্ডিং হননি। সুতরাং হয়তো ধারণা করা যেতে পারে যে এই
যেটি আমি আগেই বলেছি, এই মহিলা যেহেতু ইতিপূর্বেই মাদক বহনের কারণে তিনি দণ্ডিত হয়েছেন, তাহলে হয়তো ধারণা করা যেতে পারে যে তিনি কোনো মাদক চোরাচালানি চক্রের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তবে যেহেতু আমরা ফৌজদারি মামলা দায়ের করেছি, আজকে তদন্ত হবে, তদন্ত সংস্থার তদন্তে আশা করি প্রকৃত সত্যটা উঠে আসবে। তার সাথে বাংলাদেশে কোনো মাদক দ্রব্যের যোগসাজশ আছে কিনা এটি আমার মনে হয় যে আপনারা জানেন যে আজকাল মানি লন্ডারিং মামলা বলে আমরা একটা মামলা দায়ের করে থাকি, এবং এই মানি লন্ডারিং মামলাটি মাদকের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল ডিএনসি করে থাকে। আজকে সকালে তাদের কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা উপস্থিত হয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন এবং যে মোবাইল ছিল সেগুলি থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন। আশা করি মানে কোর অর্গানাইজেশন হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই বিষয়ে অধিকতর তদন্ত করবে এবং তারা এই বিষয়ে অনুসন্ধান করে, যদি অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হয়, বাংলাদেশে যদি এ বিষয়ে কোনো কেউ ব্যক্তি বা সংস্থা যদি জড়িত থাকে, আমি আশা করি তারা এই বিষয়ে মানি লন্ডারিং মামলা দায়ের করতে পারেন। যেটা আমরা যেটা আমাদের কাছে তথ্য আছে, তিনি ইতিপূর্বেই বাংলাদেশে না, এটি তার নিজের দেশেই তিনি দণ্ডিত হয়েছেন মাদক বহনের কারণে, এই তথ্য আমরা পেয়েছি। সেখানে প্রায় 2 থেকে 3 কেজির মতো। আজকের অভিযানে তো আমাদের আর্থিক মূল্য, এটা মিনিমাম আমরা কম করেই বলছি 130 কোটি টাকা। আজকে যেহেতু আমাদের 8 কেজি 660 গ্রাম কোকেন আটক হয়েছে, তার বাজার মূল্য মিনিমাম 130 কোটি টাকা। কোকেনটা আসলে আমরা যতটুকু জানি এটা উচ্চবিত্তের জন্য ব্যবহার্য, হ্যাঁ, সুতরাং এটার যে বাজার মূল্য এটা আসলে সর্বসাধারণের জন্য না, এটা আমরা ধারণা করতে পারি। এটা তবে এই বিষয়ে নিশ্চয়ই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও ভালো বলতে পারবেন, কেননা সরকারিভাবে তারা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, তারা নিয়মিতই এই বিষয়ে কাজ করে থাকেন। যেহেতু আমরা অ্যাজ এ ফ্রন্টিয়ার ফোর্স, আমরা কাস্টমস যে কোনো পণ্য আমদানি বা রপ্তানির ক্ষেত্রে প্রথমেই আমরা এটা চেক করি, এটার আমদানি যোগ্যতাটা দেখি, অর্থাৎ এটা বাংলাদেশে আমদানি যোগ্যতা না। সে কারণে আসলে আমরা এই যে চালানটি আটক করেছি, এবং এটি আমাদের আইনে চোরাচালানের অপরাধ, এটি আমরা বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছি। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও কিন্তু একজন কাস্টমস কর্মকর্তাকে মাদকদ্রব্যের ক্ষেত্রে বিনা পরোয়ানায় তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে। তো আমরা বিশেষ ক্ষমতা আইন এবং মাদকদ্রব্য যে নিয়ন্ত্রণ আইনের 2018 যে প্যানাল অ্যাকশন আছে, সেই ধারা উল্লেখ করে আমরা মামলা দায়ের করছি। রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু শোনা যায় যে কোকেন পাড় আছে, এরা কি তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা বা তাদেরকে সাপ্লাই দেয়? এটা আসলে সংশ্লিষ্ট সংস্থা, আমি আগে যেটা বলছি তারাই ভালো বলতে পারবেন, আমার আসলে বলাটা এখানে সমীচীন হবে না। আসলে যেসব কোকেন পাড় আছে তারা কি সরকার কর্তৃক অনুমোদিত কিনা? লাইসেন্স আসলে দেওয়ার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষ আছেন, তবে এই আইটেমের জন্য কোনো লাইসেন্স দেওয়া হয় বলে আমার জানা নাই। আপনি তো জানেন আমাদের হয়তো কিছু লিকার বা ওয়াইনের জন্য সীমিতভাবে লাইসেন্স দেওয়া হয়। জি, আটক করা হয়েছে। জি, না, তিনি প্রাথমিকভাবে স্বীকার করেননি, তবে যেহেতু এখানে মানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটা আছে, তিনি যেহেতু যে লাগেজটি আমরা আটক করেছি সেখানে তার লাগেজ ট্যাগ নাম্বার আছে, সেটা তার টিকিটের সাথে সঙ্গতিপূর্ণ। আমাদের যে যাত্রী ম্যানিফেস্ট আছে সেখানে তার নাম আছে। তো সুতরাং আমার মনে হয় যে আমরা যে পরিমাণ আলামত আটক করেছি, জব্দ করেছি বা আমরা তদন্তকারী সংস্থার নিকট হস্তান্তর করেছি, তাতে এই মামলার তদন্ত শেষে এই মাদক বহনকারীর আসলে আমার মনে হয় না যে আইনের আওতায় থেকে তিনি ছাড় পাবেন। না, আমরা তদন্ত করবো, এটা পুলিশ তদন্ত করবে। আমরা মামলার বাদী হিসাবে আমরা বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অপরাধে আমরা মামলা করেছি। থ্যাংক ইউ। হ্যাঁ।